কন্ডাক্টিভিটি, এই কন্ডাক্টিভিটির রেঞ্জ সর্বোচ্চ লিমিট রাখতে হবে 250 ppm এর মধ্যে, এর উপরে নেওয়া যাবে না। একটা হলো কন্ডাক্টিভিটি, একটা হলো ডিজলভ অক্সিজেন, আর একটা হলো পিএস, আর একটা হলো হার্ডনেস। পানির যেসব প্যারামিটারগুলো থাকে সেই প্যারামিটারগুলো আমাদের সবারই জানা জরুরি। আর এই জন্য এই প্যারামিটারগুলো নিয়ে অনেকে অনেক ধরনের কনফিউশনে পড়েন, কিংবা অনেকে এক একজন এক একভাবে এক্সপ্লেন করেন। তো এটি সম্পর্কে একটি সঠিক তথ্য পাওয়ার জন্য আজকে আমি একজন সম্মানিত লোককে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি, জনাব হাশেম সাহেব। আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। যেহেতু তো আমাদের আজকের প্রশ্নটি হলো পানির প্যারামিটার বলতে কি বোঝায়, এবং প্যারামিটারের যেসব মাত্রাগুলো থাকে সেগুলোর যে সঠিক লিমিট কি থাকা উচিত সে সম্পর্কে আপনি একটু বলবেন। আমি যেটুকু জানি, প্যারামিটার হলো পানির একটা পরীক্ষা। আমার পানির মধ্যে কি রোগ হয়েছে সেটা নির্ণয় করে সেটার ব্যবস্থা নেওয়া। এই ব্যবস্থার মধ্যে প্যারামিটারের রোগগুলা কি, যেমন ফিড ওয়াটারের প্যারামিটারটা আমরা এখানে খুশি সব জানতে চাইছে। অ্যাকচুয়ালি হলো না, আমার এখানে যে আমি একটু ডেটা করি সেটা হলো যে আসলে পানির প্যারামিটার বলতে কি বোঝায় এটা তো জানছি। তো প্যারামিটার আসলে কয় ধরনের হয়ে থাকে, এটার যে ক্লাসিফিকেশন আছে সেটি আসলে কয় ধরনের, আর এই ক্লাসিফিকেশন গুলোর মাঝে প্রত্যেকটার লিমিট কি থাকতে পারে সেটার জন্য সেটাই আসতেছে আমি আলোচনা। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। আমি বলতে চাইছিলাম যে র ওয়াটার থেকেই আমাদের প্যারামিটার মেনটেন করতে হইব। তারপরে ফিড ওয়াটার, যেটা আমরা সংরক্ষণ করি সফট ওয়াটারের মাধ্যমে, ডিওয়ার্ম ওয়াটারের মাধ্যমে, সেখান থেকে আসতেছে আমাদের বয়লার ওয়াটার, তারপরে হলো কন্ডেন্স ওয়াটার। এখানে আবার ক্লাসিফিকেশন আছে, যেমন আমাদের হাই প্রেশার বয়লারের প্যারামিটার মেনটেন একরকম, আমার লো প্রেশারের প্যারামিটার একরকম। এখানে আমরা বিশেষত যেহেতু অধিকাংশই 90%ই আমরা লো প্রেশার বয়লারে চালাচ্ছি, আমি লো প্রেশার বয়লারের আলোকেই কথাটা বলবো প্যারামিটার সম্বন্ধে। যেমন রো ওয়াটার, তারপর হলো ফিড ওয়াটার, তারপরে হলো বয়লার ওয়াটার। তো রো ওয়াটারের আমরা জানি যে পানিতে সাধারণভাবে আমরা যেটা শিখছি বা আমরা জানছি বাস্তব অভিজ্ঞতার আলোকে, যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা, আয়ন, এই চারটা আমাদের বিশেষভাবে পানিকে বয়লারের জন্য হুমকি স্বরূপ। এর মাঝে আরো অনেক কিছু আছে, সেটা কেমিস্ট্রির ভাষা বা কেমিস্ট সাহেবের দৃষ্টিতে সেটা অনেক বিস্তৃত, যেটার কুল কিনারা আমাদের ধরা এবং ছোঁয়ার নাগালের বাইরে। সেটা রিসার্চের বিষয় তো, এবং এটা অ্যানালাইসিসের বিষয়। আমরা শুধু সংক্ষিপ্তভাবে অপারেটর ভাইদের সহযোগীর জন্য যেটুকু প্রয়োজন, যেটুকু জ্ঞান আমরা রাখলেই যে আমরা আমাদের কোনোরকম ব্যাক পাইতে হইব না, আমার বয়লারটাকে অপারেটিং বা পরিচালক হিসেবে পরিচালনা করা। তো সেই হিসাবে হলো, যেমন আমার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিলিকা, আয়ন, এটা আমাদের বয়লারের জন্য এই তিনটাই বিশেষ করে হুমকি স্বরূপ। এটাকে আমরা কি করি, রিমুভ করি কিসের মাধ্যমে, স্বপ্নার বা WTP যেটাকে আমরা বলি। আমরা সাধারণ ভাষায়, যেহেতু আমাদের বেশিরভাগ ভাইয়া হলো অষ্টম শ্রেণী পাস, বাস্তবের অভিজ্ঞতা করি, তো সেই আলোকে স্বপ্নারে আমরা বলে আসতেছি, কিন্তু অ্যাকচুয়ালি হলো WTP, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলতে আমরা এটুকুই বুঝি যে পানির চিকিৎসা। কি চিকিৎসা করি? পানির চিকিৎসা করি যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিলিকা, আয়ন, এটা বিভাজন ঘটায় কিসের মাধ্যমে, সিনথেটিক রেজিন, যেটা নাম হলো অ্যানোয়ন রেজিনের মাধ্যমে আমরা যেটা খাওয়ার লবণ, আমাদের রাসায়নিক বা কেমিস্ট্রির ভাষা হলো ক্যালসিয়াম ক্লোরাইড, এটাকে দ্রবণ সৃষ্টি করি। সেই দ্রবণটার নাম দেওয়া হয়েছে কেমিস্ট্রি ভাষায় ব্রাইন সলিউশন। এই সলিউশনটার একটা পার্সেন্ট আছে, আমি কত লিটার পানির মধ্যে কয় কেজি পানি দিব, আর আমার এই অ্যানায়ন রেজিনটা কি পরিমাণ ভলিউম আছে, কত লিটার আছে, কত ডায়ার ভেসেলের মধ্যে আছে, তার কি ওয়েটটা বা কত লিটার আছে, সেটার উপর নির্ভর করেই আমার
এই ব্রাইন সলিউশন দিয়া আমার এই অ্যানায়ন রেজিনকে রিজেকশন করতে হইব। তো এই রিজেকশনটা যদি আবার আমরা যদি সঠিক মানের বা যেনারা এই WTP বা আমার বয়লারে যেটা আমরা সাধারণ বয়লার অপারেটর ভাইরা বলি স্বপ্নার, এই স্বপ্নারের ম্যানুফ্যাকচার যিনি প্রস্তুতকারক উনি আমাদেরকে একটা ডাটা দিয়ে দেন যে এটাতে এতটুকু পানি নিতে হবে, এতটুকু লবণ, এবং এটা থেকে আমরা রিজেকশন করব, আর এটা থেকে এত মিটার কিউবিক পানি আমরা প্রোডাক্ট করতে পারবো। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, সেটা হলো এই একটা কথা প্রচলিত আছে যে রেজিনের জন্য কিংবা সফটওয়্যারের জন্য কতটুকু পানির মাঝে কতটুকু লবণ দ্বারা রিজেনারেশন করতে হবে। তো এটা আমি অনেকের কাছে শুনেছি যে 10 ভাগের 1 ভাগ, যদি 10 ভাগ পানি থাকে তখন সেক্ষেত্রে 10%-এর 1% লবণ দিয়ে সেটাকে রিজেনারেশন করতে হবে। জি, সেটার অ্যান্সারটাই আমি আপনাকে পূর্বে দিলাম যে আমরা যে স্বপ্নার বা WTP প্লান্টটা জেনার থেকে কিনবো, যেমন যিনি প্রস্তুতকারক উনি আমাদেরকে এটা ডাটা শিট দিলেন যে এই ডাটা শিটের মধ্যেই থাকবে আমার পানির পরিমাণ কত থাকবে, সেখানে কয় কেজি লবণ গোলাবো, গোলাইয়া এই যখন আমার এই রেজিনটা ফেল করবে এবং কত মানে কত ppm এ ফেল করবে, ফেল করার পর আমি রিজেকশন করব, এটা সম্পূর্ণ নির্ভর করে ওনাদের ডাটার উপর। আমরা এটার এই ডাটাটা না দেখা ওনাদের থেকে না বুঝা নিয়ে আমরা আমাদের খেয়াল খুশি মতো আমরা ওয়াটারটাকে ট্রিটমেন্ট করি। আর দেখা গেছে যে এই ট্রিটমেন্ট করতে যাইয়া আমি লবণ ঢুকাই দিতেছি বয়লারে, কারণ আমার সঠিক মানের জ্ঞান নাই। আমি ওই যিনি আমার সাপ্লাই দিচ্ছেন বা ম্যানুফ্যাকচারার দিচ্ছেন ওখান থেকে ডাটা শিটটা আমি কালেকশন করি নাই এবং সেটা নির্দেশনা মাইনেও কাজ করতে পারতেছি না। আমি মুখস্থ বিদ্যা শিখছি সিলসিলা, যে দেখা দেখি শিখছি, দেখতে দেখতে বাস। অমুকে বলছে যে 100 কেজি পানির সঙ্গে 10 কেজি লবণ মিশালো গোলাও, অথবা 20 কেজি লবণ গোলাও, এবার যে ভিতরে রেজিন কি পরিমাণ আছে কি করবে সেটা জানা নাই। যে আসলে কথাটা অনেক ইন্টারেস্টিং একটা কথা বলছে, সেটা হলো এখানে রেজিনের মাঝে আবার অনেক কয়েক ক্যাটাগরির রেজিন থাকে। তাই ম্যানুফ্যাকচার যিনি এই সফটওয়্যার তৈরি করবেন তিনি কোন ক্যাটাগরির রেজিন দিয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আসলে কতটুকু পানির সাথে কতটুকু লবণ দিয়ে এই রেজিনটাকে রিজেনারেশন করতে হবে। তাই ম্যানুফ্যাকচার থেকে এই ডাটাটা কালেক্ট করে সে অনুযায়ী কাজ করলে সেটা সবচেয়ে বেস্ট। সঠিক, আপনার কথা সঠিক। আমাদের আগে মূল বিষয় জানতে হবে যে আমার ম্যানুফ্যাকচারার যে ডাটা দিছে সেটা আমি কালেক্ট করবো আগে, তারপর আমি অপারেশনে যাব, আমার অপারেটিং সিস্টেমটা জানবো, জানিয়ে আমি অপারেটিংটা করলেই সেটা সঠিক মানের অপারেটিং হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা বিষয়বস্তু আগে জানলাম যে আমরা যে পানিটাকে ট্রিটমেন্ট করবো, করার পরেই তো আমি প্যারামিটারটা দেখবো যে আমার এই হার্ডনেস টেস্ট, এটা একটা প্যারামিটারের একটা অংশ। আমার ফিড ওয়াটারের প্রথম হলো কন্ট্যাক্টিভিটি, ইলেকট্রোকন্ট্যাক্টিভিটি। এই কন্ট্যাক্টিভিটিটাকে আমার আগে টেস্ট করতে হবে, আমার এই রোগটা কোন পর্যায়ে আছে, এটা একটা রোগ। তারপর হলো ডিজলভ অক্সিজেন, এটা একটা রোগ। পিএস একটা রোগ, আর হার্ডনেস একটা রোগ। এই রোগটা আগে নির্ণয় করতে হইব, এটার মান আমাকে জানতে হইব। মানটা ঠিক রাখাটাই হলো আমার সঠিক সুস্থ সবল একটা পানি ট্রিটমেন্ট করতে পারবো। আর এই পানিটা যখন বয়লারে আমি ইউজ করব তখন আমার স্কেলটা শক্ত স্কেল বা হার্ড স্কেলে পরিণত হবে না, সেটা সফট স্কেলে পরিণত হবে। আর এই পরিণত করলেই আমি যখন ব্লুডন করবো তখন ব্লুডনের সঙ্গে সেটা চলে যাবে। আর যদি আমার এই মানগুলা আমি বা এই রোগগুলার সঠিক মানের মধ্যে না রাখি আমার স্কেলগুলো হার্ড হবে। আর আমরা ভালো করে জানি, সবাই জানি যে স্কেলের রাসায়নিক নাম হলো সোডিয়াম সিলিকা অক্সাইড। এগুলো কতগুলা পানির উপাদানেরই সংগঠিত বস্তু, যেমন আমরা TDS টেস্ট বলি। এখানে আমরা বাংলায় বুঝতেছি যে সমষ্টিগত দ্রবণের কঠিনত্ব। সব যে দ্রবণগুলো আছে উপাদানের
সেটা কি করলো, সমষ্টি করলো, কইরা সে একটা দ্রবণের জন্ম দিল। আর এই দ্রবণটা কঠিন হয়ে দাঁড়াইলো, কঠিনত্বর জন্ম দিল। এই কঠিনত্বটাকেই আমরা টেস্ট করি টিডিএস, যেটা টোটাল ডিজলভ সলিড ওয়েট। এখন এটা রেঞ্জ নিয়েও আমাদের কিছু কনফিউশন বা উল্টাপাল্টা আসতেছে। যাই হোক, আমরা বয়লার ওয়াটারের প্যারামিটার যখন উল্লেখ করবো তখন আমাদের এই বিষয়টা আসবে। এখন আসি আমরা ফিড ওয়াটার প্যারামিটার নিয়ে। এখানে আমরা বিশেষ করে আমরা 4টাকে ফলো করব, যেহেতু আমি সাধারণ লোক এবং আমার শিক্ষাও কম, আমার বয়লারটাকে সঠিক মানে পরিচালনা করতে হইব এবং স্কেল মুক্ত রাখতে হইব। তো কিভাবে রাখবো? এই 4টাকে আমি আগে ফিড ওয়াটারে প্যারামিটার কন্ট্রোল করব। প্যারামিটার বলতে হইলো আমার যে পরীক্ষা, 4টা পরীক্ষা, আমার কি রোগ হইল, রোগটার মান কত, এটা যাই না রাখলে আমি একজন সাধারণ অপারেটর হিসাবে তাইলেই আমার বয়লারটা সঠিক মানের হবে। আমি জানলাম, আর যিনি আমার ল্যাব থাকে, কেমিস্ট থাকে, আমি ওনাকে সহায়ক হিসাবে আমি ওনাকে সহযোগী করতে পারলাম যে আমার এই দিকগুলো আগে ঠিক রাখে, তাইলে আমার বয়লারের পানিটা, আমার বয়লারে স্কেলের জন্ম হবে না, সেটা আমার ব্লুডারের সঙ্গে চলে যাবে। আসি আমরা সেই কথায়, ফিড ওয়াটার ট্যাঙ্কের প্যারামিটার 4টা। প্রথম হলো কন্টিকটিভিটি, তারপর হলো ডিজলভ অক্সিজেন, তারপর হলো পিএস, তারপর হলো হার্ডনেস। ইলেকট্রিক কন্টিকটিভিটি, ইলেকট্রো বলতে ইলেকট্রনিক বা অণু বা পরমাণু, আমরা একটা জানি সংক্ষিপ্তভাবে, যারা আমরা এ পর্যন্ত পড়ছি ওনারও আমরা বিজ্ঞানের মধ্যে পড়ছি অণু পরমাণু। এরকম কিছু পানিতে উপাদান আছে, যেমন আয়ন, এটা চোখে দেখা যায় না। অন্যান্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পানির মধ্যে যা আছে এগুলো চোখে দেখা যায় না, সিলিকাও চোখে দেখা যায় না। এটা আমরা দেখি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। আমাদের বিজ্ঞানের অগ্রগতির কারণে, অগ্রসরের কারণে একটা ডিভাইস আমাদেরকে তৈরি করে দিছে, যেটা নাম দিছে টিডিএস মিটার বা ইলেকট্রোকন্টিকটিভিটি মিটার। সেই ইলেকট্রোকন্টিকটিভিটি আর অবলিক টিডিএস লেখা, আমি টিডিএসও নির্ণয় করতে পারবো, কন্টিকটিভিটি, প্রায় দুইজনই কাছাকাছি। এখন আমার বয়লারের জন্য হলো টিডিএস, আর ফিড ওয়াটারের জন্য আমরা কন্টিকটিভিটি দেখি। দেখেন আমাদের মিনারেল ওয়াটারও বিভিন্ন কোম্পানিরা এই টিডিএস উল্লেখ করে যে এটা টিডিএস এত, ওনার জন্য ওখানে প্রযোজ্য। কিন্তু আমার বয়লারের জন্য হইলো, আমার বয়লার ওয়াটার যখন বয়লার ভিতরে গেলো, সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাওয়ার পথে সে বয়লিং হইলো, বয়লিং এর পরে সে স্টিম উৎপাদন শুরু হইলো। তো তখন থেকে আমার পানিতে যেসব উপাদানগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায়, একটা স্লাসের ঘনত্বের জন্ম দেয়। আর ওই ঘনত্বের পরিমাণটাই আমরা কি পরিমাণ আছে সেটা টিডিএস দিয়ে নির্ণয় করে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে 2500 থেকে 2500 থেকে 3500 পর্যন্ত এটা রেঞ্জে রাখতে হবে। নিচে হইলে আমরা ব্লুডন করব না, উপরে গেলে আমরা ব্লুডন করবো, করে ওই স্লাসটা কমাইতে হইব। ঠিক কন্টিকটিভিটির বেলায় এরকম একটা স্লাসের অবস্থা থাকে ঠান্ডা পানিতে, ওইটাকে দেখতে হইলেই আমরা এই কন্টিকটিভিটিটা দেখতে হবে। আমরা জানি যে, সবাই জানি যে 250 ppm পর্যন্ত আমাদের রেঞ্জ। এটা যদি অ্যাকসেপ্ট করে তখনই আমাদের যে পানিতে এই অবস্থানটা থাকে সেখানে আয়ন এক্সচেঞ্জার অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। যখন আমার কন্টিকটিভিটি 250 ppm এর লেস দেন থাকবে, নিম্নে থাকবে, তখন আমরা ওটা না করলেও চলে। অনেক তো বস, এখানে আমার একটি কথা বলার ছিল, সেটি হলো যে আমরা যারা বয়লার অপারেটিং করি, আমরা সবাই কিন্তু ফিড ওয়াটারের টিডিএস মাপি, আমরা কিন্তু কন্ডাক্টিভিটি মাপি না। তো এখানে একটু এক্সপ্লেন করতে হবে, যেটি হলো আসলে টিডিএস এবং কন্ডাক্টিভিটি এই দুইটার মাঝে পার্থক্যটা কোথায়, আর আমরা একটি মাপলে কি আরেকটি পেতে পারি কিনা? পেতে পারি। এখানে তো বলছে যে আমাদের মিনারেল ওয়াটার ও টিডিএস নির্ণয় করে ওনারা। আমরা মিনারেল ওয়াটারের বোতলে দেখতে পারি ওনাদের লেস দেন কত, আপার দেন কত। তো ওখানে কেন টিডিএস আসলো, আর এখানে কেন আমরা বলি যে ফিড ওয়াটারের আমরা টিডিএস মাপ বা প্রয়োজন নাই? ওইটার ধরন আলাদা, আমাদের এইদিকে ধরন আলাদা। আমাদের ফিড ওয়াটারে কন্টিকটিভিটির প্রয়োজন,
যে আমার মধ্যে আয়ন কি পরিমাণ আসতেছে, ক্যালসিয়ামের, কার্বনের ইত্যাদি ইত্যাদি উপাদান আছে, যেটা আমাদের বিস্তৃতভাবে আমাদের কেমিস্ট্রাই জানে, ওই স্যাররাই জানে। কিন্তু আমরা সাধারণত কন্ট্রাক্টিভিটি ওই যে একই অপশনে দেওয়া আছে, যেটা অ্যানালগ যে একটা টেস্ট প্যান দেওয়া হয়েছে, যেটাতে টিডিএস কন্ট্রাক্টিভিটি দুইটাই অপশন আছে। আপনি চাচ্ছেন, মন চাইছে আপনি বয়লারের কন্ট্রাক্টিভিটিটাও দেখবেন, বয়লার ওয়াটারে দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটার কন্ট্রাক্টিভিটি আর ফিল ওয়াটারের কন্ট্রাক্টিভিটি সেম না। ওখানে আমি দেখতেছি বয়লিং এর পরে যে আমার অবস্থাটা, পানির ঘনত্ব বা আমার যে টোটাল ডিজলভ সলিড, আমার সমষ্টিগত দ্রবণের কি অবস্থা, কোন পর্যায়ে আছে, দ্রবণের জন্ম দিচ্ছে। আর এখানে দ্রবণ হলো প্রাকৃতিক ভাবে। এখানে যদি কন্ট্রাক্টিভিটি রেঞ্জ আপে চলে যায়, তাহলে সেখানে একটা ব্যবস্থাপনা নিতে হবে। যেমন আমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা আয়নের জন্য ব্যবস্থাপনা হলো আমার WTP বা স্বপ্নার। এখন যখন আমার কন্ট্রাক্টিভিটির পরিমাণ যদি আমার পরিমাণে বেশি থাকে, এই রেঞ্জে না থাকে, তাইলে আমাকে ওই স্বপ্নারের আগে আমার অ্যাক্টিভিটেড কার্বন একটা ভেসেল দিয়া আমার এই কন্ট্রাক্টিভিটিটা রেঞ্জে আনতে হবে, তারপরে আমি WTP-তে আনতে পারি, যেটা আমাদের স্বপ্নার। তাইলে আমার স্বপ্নারটা রিজেনারেশন করলেও লং টাইম আমার সেটা থাকতে পারবে। এখন আপনার একটা প্রশ্ন যে আমার যে আমি লবণ দিলাম, শেষ রিজেনারেশনের শেষ না হইতে 1 ঘন্টা না চালাইতে আবার আমার এই যে চলে আসলো, এরকম আমাদের অনেক ভাইরা সমস্যায় পড়ি। কিন্তু আসলে আদৌ আমরা এটা খুঁজে পাচ্ছি না যে কেন আমার এমন হচ্ছে, আমার সমস্যাটা কোথায়। ওই সমস্যাটা ওখানে যে কন্ট্রাক্টিভিটি আমার রেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলেছে, আমার যেটুকু সহনশীল মান তার চেয়ে উপরে আছে। তো ওইটার জন্য আমার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার বা আয়ন এক্সচেঞ্জ না ব্যবহার করে সরাসরি আমার এই রেজিনের ফিল্টার ব্যবহার, কারণ রেজিনের কারণে সে রেজিনে ওখানে এটা রিমুভ করতে যাইয়া আমার এটা কর্মক্ষম হারিয়ে ফেলতেছে, বেশি লং টাইম নিতে পারতেছে না, অল্প সময়ের ভিতরে সে রেঞ্জে চলে আসে হার্ডনেসে। এই জন্য আমাদের কন্ট্রাক্টিভিটি। এবার আসেন ডিজলভ অক্সিজেন। আমরা সবাই জানি যে দ্রবীভূত অক্সিজেন পানিতে আছে। পানির গঠন প্রণালী হইল হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন 2 ভাগ, অক্সিজেন 1 ভাগ। এখানে দ্রবীভূত অক্সিজেনেরও আমাদের জন্য একটা রেঞ্জ দিয়ে দিয়েছে 0.03 সিসি। এই সিসি দিয়ে আমাদের একক নির্ণয় করা হয়েছে। এটা 0.03 সিসি, এটা কি আমাদের ফিড ওয়াটারের জন্য? ফিড ওয়াটারের জন্য। তাহলে আমাদের ফিড ওয়াটারের জন্য ডিজেল অক্সিজেন থাকতে হবে 0.03 সিসি। এটা যদি অ্যাকসেপ্ট করে, এটা যদি আপে চলে যায়, তাহলে আমাদের দুইটা ব্যবস্থাপনা যাইতে হবে। একটা হলো মেকানিক্যাল আর একটা হলো কেমিক্যাল। মেকানিক্যালটা হলো ডিয়ারেশন, আর কেমিক্যালটা হলো কেমিক্যাল ডোজের মাধ্যমে ওইটাকে রেঞ্জে নিচে আনতে হবে। যেমন এটা আমরা জানি যে দ্রবীভূত অক্সিজেন ক্ষয় করে, এটা আমরা বুঝতে পারছি যে এখানে অ্যাসিড অম্লীয় ক্ষারের জন্ম দিচ্ছে বা অ্যাসিডের জন্ম দিচ্ছে। তার অ্যাসিডকে নষ্ট করতে হলে আমাদের দরকার কি, ক্ষার জাতীয় কিছু প্রয়োগ করতে হবে, যেন অ্যাসিডের দুর্বল হয়ে যায়। তো আমরা যখন এটা কেমিক্যাল ডোজ করব, কাস্টিক দিয়েই আপকে ডাউন আনতে হবে। আর মেকানিক্যাল সিস্টেম হলো ডিয়ারেশন। তো আমরা অনেকে ডিয়ারেশনের অত ঝামেলা যাই না, আমরা কেমিক্যালের পর্যায়ে যাই। বস যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে ফিড ওয়াটার মাঝে যেসব ডিজলভ অক্সিজেন গুলো থাকে, সেই সব ডিজলভ অক্সিজেন গুলার মাত্রাটা হলো 0.03 সিসি। আর এটাকে রিমুভ করা যায় দুটি পদ্ধতিতে, একটি হলো মেকানিক্যাল পদ্ধতি আর একটা হলো কেমিক্যাল পদ্ধতি। মেকানিক্যাল পদ্ধতিটা হলো ডিয়ারেশন পদ্ধতি, আর কেমিক্যালটা হলো যেটা আমরা ডেইলি ডোজিং কেমিক্যাল ব্যবহার করি, সেখানে রিমুভ করা যায়। তবে ডিয়ারেশনের যে সিস্টেমটা, আমার আরেকটু কথা বলা বাকি রয়ে গেছে, না বললে নয়। এই যে আপনি একটা কথা বলছেন যে আমাদের ডোজিং কেমিক্যাল ব্যবহার করা লাগবে। এখন আমরা জানি না যে আমরা কি ডোজিং কেমিক্যাল ব্যবহার করতেছি, এটা আমাদের একটা পরিতাপের বিষয়। এখন আমার এই আলোচনার মধ্যে উঠে আসছে যে এখানে আমরা যখনই আমার ডিজলভ অক্সিজেনের এই রেঞ্জ
অ্যাকসেপ্ট করবে বা এই রেঞ্জের উপরে চলে যাবে, তখন আমাকে কাস্টিক সোডা বা কাস্টিক জাতীয় খাবার আমার এখানে ডোজ দিয়া তাকে ঠিক 3 বা 3 নিচে আনতে বললে আমার ডোজ বন্ধ। কিন্তু দেখা গেছে যে আমার যে ভাইয়ে হয়তো কেমিক্যাল দেয়, উনি নাম উল্লেখ করেন না, দাম উল্লেখ করেন না, আমার ভাইরাও জানেন না যে আমার অক্সিজেন টেস্টও করতে পারতেছি না, এটার জন্য কি করতে হবে তাও জানতেছি না। আমি মুখস্থ বিদ্যা এবং ওই ভাইও আমার কি করতেছে, ওই কেমিক্যাল দিয়ে দিচ্ছে, আমি কন্টিনিউয়াস করে বলেছি। আর কন্টিনিউয়াস করার কারণে আমার যেখানে স্কেল মুক্ত করব সেখানে আমি স্কেল যুক্ত করে দিচ্ছি। বয়লারে 8 করে আসছে, বয়লারের বডি, তারপরে ফার্নিশ ড্রাম, টিউবের গায়ে আমি 8 ভাবে আটকাই দিতেছি। এখন আমরা জানলাম যে ফিড ওয়াটারের প্যারামিটার 4টার মধ্যে একটা হলো কন্ডাক্টিভিটি, একটা হলো ডিজলভ অক্সিজেন, আর একটা হলো পিএস, আর একটা হলো হার্ডনেস। এখন কন্ডাক্টিভিটির মান হলো 250 ppm লেস দ্যান, তারপর হলো পিএস ডিজলভ অক্সিজেন সর্বনিম্ন সর্বোচ্চ 0.03 সিসি, সর্বোচ্চ 0.03 সিসি। আচ্ছা, তারপরে হলো আমাদের এই হার্ডনেস পিএস হলো 7 থেকে 9 ppm, 7 থেকে 9। এই হার্ডনেস আমাদের সর্বোচ্চ 0.05 ppm। এখন প্রশ্ন আসে, কোথাও কোথাও পিএস 6.5, কোথাও 8.5, কোথাও 10 ইত্যাদি ইত্যাদি। এটা হলো কেমিস্ট্রির ভাষায়, ওনারা ল্যাবে যখন অ্যানালাইজ করেন ওনাদের জন্য সেটা। আমরা সাধারণ জ্ঞানের অধিকারী, আমরা শুধু আমাদের সারা একটা পর্যায়ে নিয়ে আমাদের একটু বেসিক ধারণা দিয়ে রাখছে যে 7 থেকে 9। আর কেমিস্ট্রির ভাষায় পানির অবস্থার উপর এক এক জায়গার পানি এক এক রকম, এক এক জায়গার পানি এক এক মানে এক এক হার্ডনেসে আছে, সেটার উপর নির্ভর করবে আমার পিএস এর বিষয়বস্তু। এটা কি করবে, যিনি পানি নিয়ে অ্যানালাইজ করেন। আমি সাধারণ জ্ঞান হিসেবে জেনে রাখতে হবে যে আমার 7 থেকে 9 এর মধ্যে রাখতে হবে। আর নিচে নামলে কি করব, উপরে নামলে, উপরে উঠলে কি করব, সেটাও আমাদের জ্ঞান থাকতে হবে। তারপর হলো হার্ডনেস হচ্ছে আমার সর্বোচ্চ 0.05 ppm। সেটাও আমি এটার উপরে অতিক্রম করব না, যখনই এটা অতিক্রম করবো আমি রিজাকশন করতে হইব। আর সেটা না করলে কি হইব, আমার ক্ষারগুলা বয়লারে ঢুকে গেল। আর ক্ষারের পরিমাণ যদি বেশি হয় সেখানে হয়তো সিলিকার পরিমাণ বেড়ে যেতে পারে, এটা আমাদের বয়লার ওয়াটারের টেস্টের মধ্যে জি বস। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো আপনি এখানে উল্লেখ করেছেন যে ফিড ওয়াটারের হার্ডনেস থাকতে হবে 0.05 ppm। তো সাধারণত আমরা সচরাচর দেখে থাকি, আমরা যখন আমাদের ফিড ওয়াটারের হার্ডনেস গুলো মাপি সেটা 3 এর উপরে থাকে, 3, 4, 5 এরকম থাকে। তো কিংবা আমরা লবণ দ্বারা যখন স্বপ্নটাকে রিজেনারেশন করি তখনও বেশিরভাগ জায়গাতে কিন্তু 3 এর নিচে আসে না। অনেক জায়গায় হয়তো যেখানে ভালো পজিশন সেখানে আসে, তো 3 থেকে 5 এর মাঝে ভ্যারি করে। তো এক্ষেত্রে কি বলবেন, আপনি বলছেন 0.05 ppm, আর যদি সেটা 3 ppm কিংবা 5 ppm হয়ে যায় সেটা অনেক বেশি। এখন এটার উত্তর হলো ওই যে আমি বলছি যে কন্ডাক্টিভিটি একটা টেস্ট প্রথমে। জি, এই কন্ডাক্টিভিটি টেস্ট করে আমাকে পানির যে উৎস, জি, যেটাকে আমরা র ওয়াটার বলি, জি, গ্রাউন্ড মানে আমরা যেখান থেকে আমরা এটা উৎস গ্রাউন্ড থেকে আবার নিচ্ছি, যে সেখানে পানির অবস্থা কেমন, সেটার উপর নির্ভর করবে আমার। যে আপনি ওই রিজাকশন করছে, আপনার তখনও কিন্তু নিলে আনতে পারতেছে না, আপনার 3 থেকেই যাচ্ছে, 4 থেকেই যাচ্ছে, আমি কেমনে আবার 5-এ যাবো? সেটাই, এই জন্য প্যারামিটার প্রতি জোর দিচ্ছেন আমাদের স্যার। আচ্ছা, প্যারামিটারটা যখন আমি মেইনটেইন করব তখন সবই আসে যাবে আমার। কথা হলো ফিড ওয়াটারের যে প্যারামিটার, এই প্যারামিটার মধ্যে 4টা জিনিস পরীক্ষা করতে হয়। এক হলো কন্ডাক্টিভিটি, 2 নাম হলো ডিজলভ অক্সিজেন, 3 নাম হলো পিএইচ, 4 নাম হলো হার্ডনেস। আর যে 1 নাম কন্ডাক্টিভিটি, এই কন্ডাক্টিভিটির রেঞ্জ সর্বোচ্চ লিমিট রাখতে হবে 250 ppm এর মধ্যে, এর উপরে নেওয়া যাবে না। আর 2 নং ক্ষেত্রে ডিজলভ অক্সিজেন, আর ডিজলভ অক্সিজেন সর্বোচ্চ লিমিট হলো 0.03 সিসি, এটা হলো ম্যাক্সিমাম, এর উপরে নেওয়া যাবে না, এর নিচে রাখতে হবে। 3 নং যে জিনিসটি সেটি হলো পিএইচ, এই পিএইচ এর রেঞ্জ রাখতে হবে 7 থেকে 9 এর মধ্যে, 9 এর উপরে নেওয়া যাবে না এবং 7 এর নিচে রাখা যাবে না। আর সর্বশেষ যেটি সেটি হলো হার্ডনেস। এই হার্ডনেসের মান যে আমার বস বলেছে
0.05 ppm এর মধ্যে রাখতে হবে। এটি হলো সর্বোচ্চ লিমিট, এর নিচে রাখতে হবে, কারণ হার্ডনেস জিনিসটা বয়লারের জন্য খুবই ক্ষতিকর। কারণ কথাই বোঝা যাচ্ছে এটা হার্ড, আর এই হার্ড জিনিসটা বয়লারের ভিতরে গিয়ে হার্ড স্কেল তৈরি করবে। এই জন্য আমরা হার্ডনেস যত বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবো, তত আমাদের বয়লার পারফরমেন্স তত বেশি ভালো থাকবে। সঠিক সঠিক। এখানে আমাদের যদি কোনো বিজ্ঞ ভাই যদি আমাদের এই আলোচনাটা শুনতে এসেছেন বা শরীক হয়েছেন, হয়তো ওনারা আমাদের এই বলাটাকে ভুল ধরতে পারে। এই ভুলটাকে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমেই বলছি যে আমরা সাধারণ 8 পাস, আমরা 8 পাসের মতো কথা বলতেছি। আমরা একজন অপারেটর বা বলার পরিচালক হিসাবে কথা বলতেছি, এই জন্যই আমাদের এই 4টা প্যারামিটার। কিন্তু কেমিস্ট্রির ভাষায় ল্যাব টেস্টের ব্যাপারে বা ওয়াটার অ্যানালাইসিসের ব্যাপারে এখানে আরো টেস্ট আছে, ফিড ওয়াটার টেস্ট। এই যে যেখানে এখানে বিস্তৃত আছে, এটা হলো ল্যাব টেস্ট এরিয়া। এখানে পি অ্যালকালিনিটি টেস্ট আছে, অ্যালকালিনিটি টেস্ট আছে, টোটাল অ্যালকালিনিটি টেস্ট আছে, তারপরে এই আছে অ্যালকালিনিটি আছে, কালার আছে, টার্বিডিটি আছে, তারপরে আছে আমাদের ফসফাইড, সালফাইড, এগুলো আমাদেরও আছে ইয়াতে। তারপরে ক্লোরিন আছে, নাইট্রেট আছে, হাইড্রেট আছে, সোডিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। হলো এইটা হলো আমাদের ওয়াটার অ্যানালাইসিসের বেলায় যখন যাবো। ঠিক আমি সাধারণ হিসাবে জানলাম 4টা। এই বিষয়টাকে আমাদের ভুল ধরবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেনারা আমাদের বিজ্ঞ বা কেমিস্ট আছেন, কেমিস্ট স্যারেরা, এটা ভুল। আমরা সাধারণ মানুষ, সাধারণ জ্ঞানটাই নিয়ে রাখছি। জি, তো বয়লার ওয়াটার প্যারামিটারের মধ্যে যে বস আগে বলেছে যে 3টে জিনিস পরীক্ষা করতে, ফিড ওয়াটার, বয়লার ওয়াটার এবং কন্ডেন্স ওয়াটার। তো আমরা ফিড ওয়াটারের কথা জানছি, এখন আমরা জানবো যে বয়লার ওয়াটারের প্যারামিটার বলতে কি বোঝায় এবং এগুলার রেঞ্জ এই সম্পর্কে। ঠিক, প্যারামিটার বলতে আমরা বুঝি যে পানির পরীক্ষা, রোগ নির্ণয় করা বা পরীক্ষা করা, কোন রোগ আছে সেটার মান কত। তো সেটার মধ্যে আমরা 6টাকে নিয়ে আসছি বাস্তব অভিজ্ঞতার আলোকে। এই বয়লার ওয়াটারের জন্য, বয়লার ওয়াটারের জন্য সেটা হলো টিডিএস, ডিজলভ অক্সিজেন, পিএস, সালফাইড, ফসফাইড, সিলিকা। এই 6টা টেস্টটাকে আমরা জানা, তার রেঞ্জটা যদি জানি, আর এটা যদি আমি সাধারণ হিসাবে বয়লার অপারেটর হিসাবে যদি এটা মেনটেন করি, তাহলে আমাদের আল্লাহ চাইতো বয়লারের স্কেল হার্ড হবে না, লিকুইড থাকবে, যেটা ব্লু রং করলে চলে যাবে। জি, এখন এগুলোর রেঞ্জগুলো জি। এখন আসেন টিডিএস এর রেঞ্জ হলো 2500 থেকে 3500 ppm। এটাতে হাই প্রেসার বয়লারও মিন করে, লো প্রেসার বয়লারকেও মিন করে। যে এটা নিয়ে আসলে আমি এক ধরনের কনফিউশনে ছিলাম। আমিও ভাবতাম যে মানে হাই প্রেসার গুলোর জন্য এক ধরনের টিডিএস আর লো প্রেসারের জন্য এক ধরনের টিডিএস, যদিও এটা বয়লার বইতে এক ধরনের চার্ট করা আছে। তো সর্বশেষ কিন্তু এই বসের সাথে আমি কথা বলার পর যেটা জানতে পারলাম, কিংবা আমার ভুল ভেঙে গেল, সেটা হলো এই যে 2500 থেকে 3500 ppm এর মধ্যে বিভিন্ন ধরনের চাপ, যেমন লো প্রেসার থেকে হাই প্রেসার বয়লার যে চাপ, সেই চাপ রেঞ্জটা কিন্তু চলে আসে। তাই আমরা যদি পরীক্ষার খাতা কিংবা ইন্টারভিউতে যদি বলি যে বয়লারের হার্ডনেস কত থাকতে হয়, এটির অ্যান্সার যদি আমরা দিই 2500 থেকে 3500, এর মধ্যে লো প্রেসার বয়লার এবং হাই প্রেসার বয়লার দুটোই চলে আসে। তাই আমরা এই অ্যান্সারটি দিতে পারি পরীক্ষাতে অথবা ইন্টারভিউ বোর্ডে। জি, ইনশাআল্লাহ। তারপরে আসি আমরা ডিজলভ অক্সিজেন। ঠিক আমাদের ফিড ওয়াটারের যে রেঞ্জ, আমাদের বয়লার ওয়াটারের জন্য এই ডিজলভ অক্সিজেন রেঞ্জ হলো তাই যে 0.03 সিসি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, আমরা যেহেতু ফিড ওয়াটারের ডিজলভ অক্সিজেন মাপলাম, আমরা কি এখন রিপ্লাই করে আবার বয়লার ওয়াটার ডিজেল অক্সিজেন মাপার আমাদের কোনো প্রয়োজন আছে কিনা? আছে, সেখানেও ভ্যারি করে। বয়েলের পরেই তখন ডিজলভ অক্সিজেন আরো ভ্যারি করে, যেহেতু সেখানে সমষ্টিগত দ্রবণ বলা হয়েছে, টোটাল ডিজলভ সলিড, ওখান থেকেও কিছু সামান্য হয়ে অক্সিজেনকে বাড়াইতে পারে, এখানেও বাড়াইতে পারে। এজন্য আমাদের এটাও বয়লার ওয়াটারেরও ডিজলভ অক্সিজেন টেস্ট করতে। তারপর হলো আমাদের পিএস হলো তার স্ট্যান্ডার্ড রেঞ্জ হইলো 9 থেকে 11। অনেক বয়লার ম্যানুফ্যাকচারার ওনার বয়লারের নির্মাণ কৌশলের উপরেও কিছুটা ওনাদের যে অপারেশন ক্যাটালগ দেয়, ওখানে ওনারা একটা প্যারামিটার মেনটেন করে দেয় যে আমার বয়লারের জন্য এই প্যারামিটার আপনি মেনটেন করবেন। তো কয়েকটা কোম্পানির বয়লার প্যারামিটারের আলোকেই আমাদের স্যাররা দেখা
নির্ণয় করে দিচ্ছেন 9 থেকে 11। জি জি। আর এটা নিচে নামলে একটা ডিউটি আমাদের, উপরে উঠলে আরেকটা ডিউটি। জি, তারপরে আসেন বয়লারের জন্য আসলে পিএইচ জিনিসটার প্রতি খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত, কারণ 9-এর নিচে যদি নামে আমরা জানি সেটা অ্যাসিডিটি, অম্লীয় ক্ষার, আর এই অম্লীয় ক্ষার বয়লারের পানিতে অ্যাসিডিটি তৈরি করে এবং সেটি বয়লার শেল কিংবা ফার্নেস যে কোনো জায়গাতে একটা ভয়ের সৃষ্টি করতে পারে। এর জন্য কখনো 9-এর নিচে নামানো যাবে না এবং 11-এর উপরে উঠানো যাবে না। এখন আমারে প্রশ্ন করতে পারেন যে 9 থেকে নিচে নামতেছে, এখন আমি কি করব? জি আমার হ্যাঁ, করণীয় কি এখন অপারেটর হিসেবে? তখনই আমি কি করব, এখানে ওই কাস্টিক দিয়েই আমি ওই খাটটা দিয়া এসিডিটি বা এসিডটাকে দুর্বল করে দেব। আমার ওই রেঞ্জ আপ করতে হবে, তার পর্যায়ে নিয়ে আসতে হবে। এখন আসা 11-এর উপরে হইলে আমি কি করব? 11-এর উপরে আসলে সেখানেও আমাকে এক জাতীয় ক্ষার দিতে হবে, যেটা সেটেলমেন্ট করে, সেটা হলো অ্যামোনিয়া, অ্যালাম বলতে যেটাকে আমরা ফিটকারি বলতে থাকি সেটাকে বলি। এটাকে থিতাইতে হবে, মানে সেটেলমেন্ট, থিতানো। ওই ডোজটা দিতে হবে। যখনই দেখছি আমার রেঞ্জ 11 চলে আসছে, বাস আমাকে এটা বন্ধ রাখতে হবে। এটা কন্টিনিউয়াস হবে না। তাহলে আমরা টিডিএস এবং পিএইচ এবং ডিজলভ অক্সিজেন এই তিনটে জিনিস জেনেছি। তারপর এবং নেক্সট যে তিনটে জিনিস আছে সেটি সালফাইড, তারপর হলো ফসফেট, তারপর হলো সিলিকা। সালফাইড টেস্ট করা, এটা রেঞ্জ হলো 10 থেকে 20 ppm। শূন্য থাকে এটা সর্বোচ্চ, আর নিম্ন হলো 10। এটার মধ্যে রাখা যাবে। যদি কমে যায় তাহলে আমাকে সোডিয়াম সালফাইড ডোজ দিয়া আবার সেই রেঞ্জে নিয়ে আসতে হবে। রেঞ্জ এসে গেছে, সেটা ডোজ বন্ধ। আচ্ছা, এবার আসেন ফসফেট। ফসফেটের রেঞ্জ হলো 20 থেকে 30। এটাও যদি আমার নিচে নেমে যায়, আমি সোডিয়াম সালফাইড ডোজ দিয়া সেটাকে আমি ওই মানে আনতে হবে। তারপর হলো সিলিকা। সিলিকার মান হলো আমাদের উচ্চ চাপ, নিম্ন চাপ বয়লার জন্য, যেটা লো প্রেশার বয়লার, সেখানে হলো 40 ppm সর্বোচ্চ, আর হাই প্রেশার হলো সর্বোচ্চ 5 ppm। এই রেঞ্জের ভিতরে আমাকে সিলিকার মান যদি ঠিক রাখি, তাহলে আমার শক্ত স্কেল হবে না। এই সিলিকার কাজ হলো একটা আঠা, এটা গাম জাতীয় জিনিস। যত দ্রবণ আছে এটাকে সে, তার পরিমাণ যদি বেশি থাকে, এই রেঞ্জের উপরে থাকে, সে জমাট বাঁধাবে চুম্বকের মতো বয়লারের সেলে এবং ফার্নিশ ড্রামে, টিউবে সে আটকে যাবে। তারপর আমাদের বেস প্লেটে আটকাই দিবে। তখন আমাদের হিট ট্রান্সফার হবে না, তখন আমাদের বাল্জিং ফ্র্যাকচার হবে, ক্র্যাক হবে, যে এই জ্বালানি খরচ বাড়বে, স্টিম প্রোডাক্ট কমে যাবে, লাইফ শেষ, লাইফ অ্যাবিলিটি কমে যাবে। তো মোট কথা হলো, এই বয়লার ওয়াটারের মাঝে 6টা জিনিসের রেঞ্জ ঠিক রাখতে হয়, আর সেটি হলো টিডিএস, পিএইচ, ডিজলভ অক্সিজেন, সালফাইড, ফসফাইড এবং সিলিকা। টিডিএস এর রেঞ্জ হলো 2500 থেকে 3500 ppm, পিএইচ এর রেঞ্জ হলো 9 থেকে 11 এর মধ্যে রাখতে হবে। ডিজলভ অক্সিজেনের রেঞ্জ হলো ফিড ওয়াটারের মতো 0.03 সিসি। সালফাইডের রেঞ্জ হলো 10 থেকে 20 ppm এর মধ্যে রাখতে হবে, আর ফসফাইডের রেঞ্জ হলো 20 থেকে 30 ppm এর মধ্যে রাখতে হবে। সর্বশেষ হলো সিলিকা। এই সিলিকার রেঞ্জ রাখতে হবে লো প্রেসার বয়লারের জন্য সর্বোচ্চ 40 ppm, আর হাই প্রেসার বয়লারের জন্য সর্বোচ্চ 5 ppm এর মধ্যে রাখতে হবে। ফিড ওয়াটার এবং বয়লার ওয়াটারের যেসব প্যারামিটার গুলো, এই দুটো জিনিস জানিয়েছে। আর সর্বশেষ আমাদের আছে কন্ডেন্স ওয়াটার। এই কন্ডেন্স ওয়াটারের যেসব প্যারামিটার গুলো থাকে সেগুলো একটু এক্সপ্লেইন করুন। কন্ডেন্স ওয়াটারের অ্যানালাইসটা আসলে আদৌ নির্ভর করে ল্যাবের উপরে। আমরা অপারেটর হিসাবে সাধারণত জেনে রাখবো, এইটা ঢুকানো মানে কি, মাথায় দেওয়া কি, যে আসলে কন্ডেন্স ওয়াটারের মধ্যে কিছু আছে বা আসে। যে আমরা অনেকেরই ধারণা যে কন্ডেন্স ওয়াটারটা যখন স্টিম থেকে পানি হয়ে যায়, এখানকার কিছু থাকার কথা, এটা ডিস্টিল ওয়াটার। কিন্তু আসলে যে এটা যে আমার একটা মেটেলের ভিতর দিয়া যাইয়া আরেকটা মেটেলের ভিতরে ঢুকে আছে, বা ভেসেলের ভিতরে, সেটাও মেটেল, ধাতব জিনিস, সেখান থেকে হিট ট্রান্সফার কইরা সে কন্ডেন্স হয়, কন্ডেন্স হইয়া পাম্পের মাধ্যমে আসতেছে। পাম্পের গ্যালন প্যাকিং দেখা গেছে কোনোটা ওয়াটার সিলের পরিবর্তে আমাদের গ্যালন প্যাকিং দিয়েই বেশি ইউজ হচ্ছে। ওই পাম্প দিয়ে আমার দীর্ঘ লাইন বা দীর্ঘ দূরত্ব রাস্তার মধ্যে হইয়া তারপরে আমার বয়লার রুমে আসে। সেখানে 2 ইঞ্চি লাইন হইতে পারে, 2.5 ইঞ্চি হইতে পারে,
1.5 ইঞ্চি হতে পারে। এটা দিয়ে যখন আমি পাম্পিং করে আনি, এই লোহার সঙ্গেও আমাদের কিছু জিনিস আসে। আর আমরা ভালো করে জানি, অবশ্যই জানবো যদি না জানা থাকে, যে আমাদের স্টিমের সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামে একটা উপাদান আমাদের স্টিমের সঙ্গে যায়। আর এটা যাইতে কিন্তু যে আপনার এমএস বা ধাতব আছে, মাইল স্টিলের ধাতব, ওই ধাতবকেও কিন্তু সে কিছু রিয়াকশন করে। তো সেখান থেকে যখন সে ক্ষয় হয়ে রিয়াকশন করায়, এবং সেটা ক্ষয়ের অবস্থা যায় আস্তে আস্তে স্লোলি। এই যাওয়ার সময় অনেক সময় পায়, একটা প্রেসারে যায়, আবার আসার সময় সে একটা প্রেসারে আসে। তো আসার সময় এই জিনিসটাকে সে সংযুক্ত করে, আবার গিরিজও আসতে পারে আমার গ্যালন প্যাকিং থেকে। তো কার্বন ডাই অক্সাইড বা কার্বন থেকেও আমাদের এই অক্সাইড থেকেও এই যে লোহার সঙ্গে যেসব আমাদের মেটালটা তৈরি হচ্ছে, মাইল স্টিলটা, এমএস, তারপর কার্বন, আরো 2-3 উপাদান নিয়ে, সেটা যখন ঘর্ষণে আস্তে আস্তে ঘষা খায়, সেটা উঠে আসে, এটার সঙ্গে সে যোগ হয়ে যায়। যোগ হয়ে গেলেই দেখা গেছে যে আমাদের কার্বলিক অ্যাসিডের জন্ম দিচ্ছে। সেটা আমাদের কেমিস্ট স্যারেরাই আমাদেরকে ব্যাখ্যা দিবে, বা আমার সদেবুল্লুর রহমান স্যারের বইতেও কিছুটা উনি ধারণা দিচ্ছেন, সেখান থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা এটুকু মাথায় রাখি যে আমাদের কার্বলিক অ্যাসিডও আসতে পারে, এটা আমাদের ক্ষয়ের জন্য একটা বড় হুমকি স্বরূপ। এই জন্য আমাদের পানিটা এই কন্ডেন্স ওয়াটার ও প্যারামিটার টেস্ট কইরা, এটা আলাদা একটা সংরক্ষণ ট্যাঙ্কে সংরক্ষণ কইরা তারপরে ফিড ওয়াটার ট্যাঙ্কে আসা বাঞ্ছনীয় বা অবশ্যই। বসে এখানে যে কথাটা বলছে সেটা হলো যে পানি মেটালকে ক্ষয় করে। এই কথাটি যদিও অনেকের কাছে হাস্যকর মনে হয়, এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আপনারা দেখবেন যে ওভারব্রিজের যেসব এই ওভারব্রিজ দিয়ে যখন আমরা উঠি, অনেক ওভারব্রিজ থাকে লোহার তৈরি, এবং এই লোহার তৈরি এই ওভারব্রিজগুলো অনেক সময় ক্ষয় হয়ে যায় জুতার ঘর্ষণে। এখন আপনি যদি স্বাভাবিকভাবে প্রশ্ন করেন, জুতা দিয়ে কখনো কি লোহাকে কি ক্ষয় করা সম্ভব? আসলে যখন দীর্ঘদিন যাবত এই লোহার উপর দিয়ে মানুষ হাঁটাচলা করে, তখন এই জুতার যে ঘর্ষণে এই লোহাটা ক্ষয় হয়। তো সেম জিনিসটা এই পানীয় মেটালকে ক্ষয় করে। যখন অনেকদিন যাবত একটা পানি মেটালের ভিতর দিয়ে পানি ফ্লো হয়, তখন সেখানে এক ধরনের ক্ষয় সৃষ্টি করে, এবং সেটি ঘর্ষণের সৃষ্টি করে অবশ্যই, এবং সেটি কন্ডেন্স ওয়াটারের সাথে যোগ হয়, এবং সেই ক্ষতিকর জিনিসগুলোই আমাদের বয়লারে ক্ষতি করতে পারে। এই জন্য কন্ডেন্স ওয়াটারও পরীক্ষা করা প্রয়োজন।